দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। Stella featuring next level. Well done, side by side fridge. আজকে আমরা আলোচনা করব সরকারি ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে। আপনারা দেখেছেন যে শুধু যে বেসরকারি ব্যাংকগুলো খেলাপি ঋণের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে তা নয়, সরকারি ব্যাংকগুলো কিভাবে খেলাপি ঋণে নিমজ্জিত এবং যে কারণে এবং একই ধরনের বিজনেস গ্রুপের কারণেই আসলে সরকারি ব্যাংকগুলোও যে ধুঁকছে সেটি আসলে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা কথা বলবো জনতা ব্যাংক নিয়ে। জনতা ব্যাংকের শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে শীর্ষ 33 জন ঋণ গ্রহীতাই কিন্তু খেলাপি হয়ে পড়েছে। তো এর ফলে জনতা ব্যাংক কিভাবে সাফার করছে এবং জনতা ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথের কি অবস্থা এখন, কারা এই শীর্ষ ঋণ গ্রহীতা যারা আবার ডিফল্ট হয়েছে, এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি লিখেছেন যে জনতা ব্যাংকের শীর্ষ 33 জন গ্রাহকই ঋণ খেলাপি। এদের কত টাকা এখন খেলাপি ঋণ আছে এবং এরা কারা? আপনাকে ধন্যবাদ। যে আমরা আমাদের ইতিপূর্বে রিপোর্টে উঠে এসেছে যে বেসরকারি ব্যাংকগুলোর যে রাজনৈতিক হস্তক্ষেপ এবং হচ্ছে যে মালিকানায় আধিপত্যের বিস্তারের ফলে কি পরিমাণে হচ্ছে ব্যাংকগুলো হচ্ছে যে আপনার এখন যে ইসলামী ধারার কয়েকটা 5টা ব্যাংক হচ্ছে যে মার্জার করতে হয়েছে, ব্যাংকগুলোতে কি পরিমাণ লুটপাট হয়েছে। এরই মধ্যে তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কথাও মাঝে মাঝে মানে যে প্রায় আসে মার্কেটে। তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে হচ্ছে যে জনতা ব্যাংক, এই ব্যাংকটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে অনেক বড় একটা ব্যাংক। এই ব্যাংকটা এখন প্রায় মানে যে খুঁড়িয়ে চলছে আর কি। আপনার ব্যাংকটা টোটাল ঋণ হচ্ছে 1 লাখ কোটি টাকার মতন, ঋণ এবং লোন এবং অ্যাডভান্স মিলে 1 লাখ কোটি টাকার মধ্যে তার প্রায় আপনার 71% খেলাপি হয়ে গেছে এই টোটাল ঋণের। তো ওই খেলাপি ঋণের ফলে হচ্ছে ব্যাংকটা হচ্ছে এখন চরম লেভেলে তারল্য ক্রাইসিসে আছে এবং নতুন করে ঋণ দিতে পারতেছে না। এবং প্রত্যেক বছরে ব্যাংকটা, আমরা যদি গত বছরও দেখি 2024 সালের ডিসেম্বর শেষে ব্যাংকটা হচ্ছে যে 3,000 কোটি টাকার মতন মানে যে লোকসান হয়েছে, লস করেছে। তো এখন আমরা যদি দেখি যে 33 জন যে গ্রাহক যারা হচ্ছে শীর্ষ গ্রাহক 33 জন শীর্ষ গ্রাহক তারা খেলাপি হয়েছেন এবং তাদের ঋণের পরিমাণ হচ্ছে 52,000 কোটি টাকা। তো টোটাল আমরা যদি দেখি খেলাপি ঋণই হচ্ছে 71,000 কোটি টাকা। এর মধ্যে 33 জন গ্রাহকের কাছেই 52,000 কোটি টাকা চলে গেছে। তো আমরা যদি দেখি যে এই যে এই ঋণগুলো নেওয়ার প্রক্রিয়ায় জটিল মানে যে প্রক্রিয়ায় যে অনিয়ম হওয়ার কারণে আজকে এই ব্যাংকটা হচ্ছে যে আপনার চরম সংকটে ভুগতে হয়েছে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে যে বেশ কিছু নীতিমালা থাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে। আপনার ব্যাংকগুলো কী পরিমাণ একক গ্রাহক কী পরিমাণে ঋণ নিতে পারবে, কী পরিমাণে নিতে পারবে না, ওই জায়গাটায় ব্যর্থ হওয়ার কারণেই আজকে ব্যাংকগুলো হচ্ছে যে আপনার এই পর্যায়ে এসেছে। তো এই যে 33 জনের মধ্যে আপনি দেখছি যে বেক্সিমকো এবং এসালম গ্রুপ, এই দুটোই মানে অর্ধেকের বেশি এই ডিফল্ট লোন আসলে এই দুটি গ্রুপের। তো এদের কি অবস্থা? হ্যাঁ, এখানে আপনার আমি যে ইতিপূর্বে বলেছি যে একজন গ্রাহক কী পরিমাণে ঋণ নিতে পারে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা যে নীতিমালা অনুযায়ী হচ্ছে একজন ব্যক্তি যদি তার ব্যাংকের ক্যাপিটালের 10%-এর উপরে ঋণ নেয় তখন তাকে বলা হয় লার্জ বরোয়ার। আর এই লার্জ বরোয়ার হচ্ছে ওই ব্যাংকের ক্যাপিটালের 25% পর্যন্ত ফান্ডেড এবং নন ফান্ডেড ঋণ নিতে পারে। তার মানে হচ্ছে আমরা যদি দেখি জনতা ব্যাংক বেক্সিমকো, একই সঙ্গে হচ্ছে যে আপনার এসালম গ্রুপ, এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনার যেখানে 25% পর্যন্ত আপনার ঋণ নিতে পারে ব্যাংকের ক্যাপিটালের, আমরা সেখানে গিয়ে দেখছি যে 200%, 300%-এর উপরেও ঋণ নিয়ে ক্যাপিটালের। তো যার ফলে হচ্ছে যে আজকে এই সংকটটা তৈরি হয়েছে। আমরা এই যে আপনার জনতা ব্যাংক বেক্সিমকো গ্রুপেরই আছে এই আপনার 23,000 কোটি টাকা। তারপরে হচ্ছে এসালামের আছে 9,400 কোটি টাকা, ক্রিসেন্ট গ্রুপের আছে 2,050 কোটি টাকা, রানাকা গ্রুপের আছে 1,720 কোটি টাকা, রতনপুর গ্রুপের আছে 1,200 কোটি টাকা, তারপরে রিমেক্স আছে 1,000 কোটি টাকার মতন, শিকদার গ্রুপেরও আছে প্রায় 1,000 কোটি টাকার মতন, 829 কোটি টাকা, জনকণ্ঠ গ্রুপের আছে 809 কোটি টাকা,
আর হচ্ছে অ্যাননটেক্সেরও আছে 800 কোটি টাকা এবং লিথম লিথম ফেব্রিক্স। ফেব্রিক্সের 805 কোটি টাকা। আমরা শীর্ষ হাবিব হোটেল ইন্টারন্যাশনাল হ্যাঁ আছে হাবিব 700 কোটি হোটেল টাকা। 700 কোটি টাকা। আমরা এই শীর্ষ আমাদের এই নিউজে একটা জায়গায় শীর্ষ 11 জন গ্রাহক কারা তাদের একটা চিত্র নিয়ে এসেছি আর কি। তো এখানে হচ্ছে আপনার এই যে ব্যাংকগুলো যে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো এবং হচ্ছে যে এখানে উভয় পক্ষেরই একটা দায় রয়েছে। ব্যাংকের যেমন কর্মকর্তাদেরও দায় রয়েছে, এখানে রাজনৈতিক হস্তক্ষেপও ছিল। একই সঙ্গে হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে বাংলাদেশ ব্যাংকের ওখানে হচ্ছে ইয়ে ছিল আপনার অবহেলা ছিল 200% 300%, যেখানে 25% ক্যাপিটাল ক্রস করে যখন 200-300% চলে গেছে, এটা তো প্রতি মুহূর্তে বাংলাদেশ ব্যাংক এগুলো মনিটর করছে। তার মানে তখন তারা জানা সত্ত্বেও এগুলো তারা বাধা দেয়নি। বাংলাদেশ ব্যাংকের এই রাষ্ট্রের তো 4টা এই যে ব্যাংকগুলো আছে, বিশেষ করে এই 4টা ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অবজারভার ছিল, ঠিক আছে, প্রতিনিধি ছিল। একই সঙ্গে হচ্ছে ব্যাংকের প্রত্যেকটা বোর্ড মিটিংয়ের মিনিটস হচ্ছে 7 দিনের মধ্যে, বোর্ড মিটিংয়ের পরবর্তী 7 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হয়। এবং বাংলাদেশ ব্যাংকের একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট, মানে যে ডস, ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন, এই বোর্ড মিটিং যে মিনিটসটার উপরে তারা পর্যবেক্ষণ করে। এখানে যে বোর্ড মিটিংয়ে যে ধরনের আলোচনা হয়, মানে যে আলোচনার প্রতিটা কথা এখানে উল্লেখ থাকতে হয়, এবং কোন গ্রাহককে ঋণ দিবে, কোন গ্রাহকের ঋণ মানে যে রিনিউয়াল করবে, রিশিডিউল করবে। তো আমরা এখন মানে যে এটা বাংলাদেশ ব্যাংকও দেখেছে, কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকও বলেছে, যখন এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান স্যারের সাথে কথা বলতে গিয়ে জেনেছি, উনি বলছেন যে আমরা দিতে অনেক ক্ষেত্রে বাধ্য হতে হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে যেমন আপনার বেক্সিমকো গ্রুপ সাধারণত হচ্ছে বাংলাদেশে তার হচ্ছে অনেক গার্মেন্টস কারখানা প্রতিষ্ঠান রয়েছে আর কি। তো সে যখন তার সিঙ্গেল ব্রোয়ার এক্সপোজার লিমিট অতিক্রম করে যায়, তখন সে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি লেগে যে তার এই যদি কারখানা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, শ্রমিকরা মানে এটা সবসময় তারা এই শ্রমিকরা আন্দোলন করবে, গভর্নমেন্ট হচ্ছে যে এক ধরনের একটা কেওয়াজের মুখোমুখি হবে, বেকায়দা পড়বে, এই ধরনের দোহাই দিয়ে হচ্ছে যে সে এই ঋণগুলো পেয়ে যেত। আর আমরা যদি অ্যাসালমের ক্ষেত্রে যে বিষয়টা তার মুখ থেকে বলেছেন, যে তো অ্যাসালম হচ্ছে সে হচ্ছে ভোজ্য তেল, মানে যে বাংলাদেশের মার্কেটে হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো বেশি ইম্পোর্ট করতো, হ্যাঁ তেল, চিনি টিনি। তো সে মানে যে বলতো যে সে হচ্ছে প্রথমে ফান্ডেড ঋণ নিত আর কি। ঋণ নিয়ে হচ্ছে এই ঋণগুলো হচ্ছে নির্দিষ্ট সময় পরিশোধ করতো না, পরে হচ্ছে নন ফান্ডেড হয়ে যেত, এলসি দায় পরিশোধ করতো না। এবং এই যে তিনি হচ্ছে বলতো যে বাংলাদেশের মার্কেটে হচ্ছে যে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হবে, এই দোহাই দিয়ে হচ্ছে এই পরিমাণ ঋণগুলো নিত, কিন্তু পরবর্তীতে পরিশোধ করতে হতো সংশ্লিষ্ট ব্যাংকের। কিন্তু ঋণগুলো পরিশোধ না করার কারণে এই ঋণের দায় এই পরিমাণে চলে এসেছে। এখন জনতা ব্যাংক তো সরকারি ব্যাংক, এই ব্যাংকটি যখন ক্যাপিটাল শর্টফলে পড়ে 71% যখন তার ডিফল্ট লোন, তখন তো আসলে সরকার মানে ট্যাক্সের পয়সা দিয়ে এই ক্যাপিটাল মিট আপ করে। আপনি বলছেন যে এই জনতা ব্যাংক যে লেন্ডিং করেছে তার বেশিরভাগ লোন কনসেন্ট্রেশন ছিল মাত্র 5টি ব্রাঞ্চ থেকে। হ্যাঁ, আমরা এই রিপোর্টে এসেছে, আমরা জনতা ব্যাংকের টোটাল ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে 927টি। এর মধ্যে আমি রিসেন্টলি জেনেছি আপনার জনতা ব্যাংকের লোকসানি শাখার কিন্তু পরিমাণ মাত্র হচ্ছে যে আপনার 20 থেকে 25টা। তার মানে তার সারা বাংলাদেশের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু যে কর্মচারীরা হচ্ছে যে সে ভালো পরিমাণ ডিপোজিট নিয়ে আসে, ঋণ দিয়ে থাকে, সে প্রফিটও করে, কিন্তু এই মাত্র গুটি কয়েকটা শাখার কারণে হচ্ছে পুরো ব্যাংকটা লোকসানে। আজকে বাংলাদেশ ব্যাংক সার্কুলার করেছে যারা হচ্ছে যে আপনার ক্যাপিটাল ঘাটতিতে থাকবে, বিভিন্ন এই আর্থিক সূচকগুলোতে নেগেটিভ অবস্থায় আছে, তারা হচ্ছে কোনো ধরনের বোনাস দিতে পারবে না। কিন্তু এই যে 2টা 3টা 5টা ব্রাঞ্চের এই ধরনের অনিয়মের কারণে আজকে টোটাল ব্যাংকের কর্মকর্তারা হচ্ছে যে সাফার করতে হচ্ছে। তো আমরা যদি দেখি 927টা তার ব্রাঞ্চ, এর মধ্যে 5টা ব্রাঞ্চই হচ্ছে তার টোটাল ঋণের 80%, প্রায় 80%। আর যদি একটা ব্রাঞ্চ দেখি যে জনতা ব্যাংকের যে মতিঝিলের লোকাল ব্রাঞ্চের 40% তার টোটাল ঋণের 40%। আর যদি খেলাপির হিসাবে দেখি, মানে যে তার টোটাল খেলাপির প্রায় 82%।
মানে 82% কোথায়? মানে যে লোকাল অফিস, লোকাল একটা একটা ব্রাঞ্চে। তো আমরা এই মানে যে এই ব্রাঞ্চগুলোতে আর যারা এই পরিমাণ ঋণগুলো বের করে নেয়, তারা হচ্ছে আপনার তো পুরো দেশের প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়া হচ্ছে লবিং করতে পারে না। তারা নির্দিষ্ট কিছু কর্মকর্তাদের সাথে তাদের যোগসাজশ থাকে নির্দিষ্ট যেটা কিছু আসলে ব্রাঞ্চ থেকে। আইডেন্টিফাই করা খুবই ইজি, কিন্তু আসলে কেউ করেনি। জি জি। তো এই ব্যাংকটি এখন কিভাবে চলছে? এই ব্যাংকের এখন হচ্ছে ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে খুবই মানে যে ঋণ দেওয়ার মতো অবস্থান তো নাই, তাদের সে লিকুইডিটি হচ্ছে ক্রাইসিস। ছোট ছোট ঋণ দিয়ে থাকে, কৃষি ঋণগুলো যেটা বাংলাদেশ ব্যাংক থেকে ভর্তুকি পেয়ে থাকে, বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্ট পেয়ে থাকে, ওইটা দিয়ে কৃষি ঋণটা মোটামুটি দিয়ে থাকে। আর হচ্ছে জনতা ব্যাংকের কিন্তু হচ্ছে যে ভালো পরিমাণে রেমিটেন্স, এই যে সরকারি ব্যাংকগুলোতে গ্রামীণ পর্যায়ে তাদের ব্রাঞ্চ থাকার কারণে ভালো পরিমাণ রেমিটেন্স আসে। জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ব্যাংকগুলো দিয়ে রেমিটেন্স আসে। এই রেমিটেন্স সেবাটা এখন তারা ভালো দিচ্ছে। তো এই বিষয়ে জনতা ব্যাংকের বর্তমান যে ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান স্যার, ওনার সাথে কথা বলে জানতে পেরেছি তারা এই বড় বড় ঋণগুলো আদায়ের ক্ষেত্রে তারা এখন হচ্ছে যে আদালতের কাছে মানে যে মামলা করছে, অধিকাংশই মামলা করেছে। কিন্তু মামলা করলে কি হবে, এখানে হচ্ছে যে আবার যে গ্রাহক, তার কিন্তু আদালতে তার ওই ব্যাংকের চেয়ে তার প্রভাব বেশি। সে হচ্ছে মামলা হচ্ছে রিড করে এটা স্টে অর্ডার নিয়ে আসতেছে। আর হচ্ছে আরেকটা বিষয়, তারা চাচ্ছে যে যে কারখানা প্রতিষ্ঠান কোম্পানিগুলো হচ্ছে যে মোটামুটি সচল হওয়ার মতন, ওই প্রতিষ্ঠানগুলো তারা হচ্ছে যে পুনঃতফসিলের আওতায় মানে নীতি পলিসির আওতায় এগুলোকে সচল করার জন্য চেষ্টা করতেছে। আর এর মধ্যে যে শীর্ষ যারা খেলাপি, এর মধ্যে কিছু প্রতিষ্ঠান হচ্ছে সচল হওয়ার সুযোগ নাই, কিন্তু ওদের আপনার ভালো পরিমাণে কোল্যাটারাল আছে, যেটা মামলার বেড়াজালের কারণে তারা বিক্রি করতে পারে না। যদি ওই ইয়াগুলো যদি তার জামানতগুলো যদি বিক্রি করতে পারে, তাহলে ঋণের অনেক অংশই এখানে হচ্ছে রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে একটি সরকারি ব্যাংক কিভাবে আসলে লুটপাট করা হয়েছে, কিভাবে কয়েকটি ব্রাঞ্চ থেকে শুধু লোন দেওয়া হয়েছে, কিভাবে লোন কনসেন্ট্রেট করা হয়েছে, এবং বড় বড় ঋণ গ্রহীতারা কিভাবে ডিফল্ট হয়েছে, যে কারণে আসলে এই সরকারি ব্যাংকটি এখন লোন দেওয়ার সক্ষমতায় হারিয়ে ফেলেছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।